আমরা দেখেছি এবারই প্রথমবারের মতো বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কাউন্সিলের মতো একটি জায়গায় অরাজনৈতিকভাবে একজন ব্যক্তিকে সরকার নিয়োগ দিয়েছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই। সিকিউরিটি এক্সচেঞ্জ বাংলাদেশের অর্থনীতির প্রাণ। বাংলাদেশের লন্ডভন্ড অর্থনীতিকে যারা তসরুপ করে পালিয়ে চলে গিয়েছে, তাদের একটা প্রধান কিন্তু যে রক্তক্ষরণ তারা করেছে সেটি করেছে এই পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে সাধারণ মানুষকে নিঃস্ব করে সাধারণ মানুষকে আত্মহত্যার পথ বেছে নিয়ে হার্ট অ্যাটাকের মতো অবস্থা তৈরি করে দিয়ে তার যে অবস্থা তৈরি করেছিল, সে কারণে পুঁজিবাজারটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং এই পুঁজিবাজারে বর্তমান সরকার তারা একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে, বিজ্ঞ ব্যক্তিত্বকে, প্রাজ্ঞ ব্যক্তিত্বকে, নির্ভেজাল ব্যক্তিত্বকে তারা চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করবার জন্য আমি ডিবেট ফর ডেমোক্রেসির আজকের এই ছায়া সংসদের পক্ষ থেকে বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান, মাননীয় বাণিজ্য মন্ত্রী সহ সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই কমিশন নিয়োগ পাওয়ার পরে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা কিছুটা আস্তে আস্তে ফিরে পাচ্ছে এবং আমরা দেখছি পুঁজিবাজার চাঙ্গা হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এবং এই অবস্থা পরিলক্ষিত হলো, আমি কিন্তু আবারও বলতে চাই, শুধুমাত্র যে নিয়ন্ত্রণ সংস্থার যে নিজের একক ক্ষমতা সেটি নয়, রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, রাজনৈতিক বিবেচনা যদি থাকে, রাজনৈতিক ক্ষেত্রে যদি লুটেরা অর্থনীতি করবার জন্য যদি চেষ্টা করা হয়, যদি অর্থনীতি যে গণতন্ত্রের কথা বর্তমান সরকার বলছে সেটি যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কাউন্সিল তাদের যত নিয়ন্ত্রণই করুক না কেন, যত প্রভাবই তারা খাটাক না কেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিন্তু আমরা আমাদের পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে আমরা মোটেই সক্ষম হতে পারবো না। সেক্ষেত্রে এখানে দুটি বিষয় কিন্তু একেবারে মিল হয়েছে। প্রথমত রাজনৈতিক সরকার রাজনৈতিক প্রভাব মুক্তভাবে পুঁজিবাজারকে তারা দাঁড় করানোর জন্য সচেষ্ট রয়েছে, অন্যদিকে অরাজনৈতিক একজন ব্যক্তিত্বকে, বিজ্ঞ ব্যক্তিত্বকে পুঁজিবাজারের চেয়ারম্যান কমিশন হিসাবে, প্রধান কমিশনার হিসেবে তাকে দায়িত্ব প্রদান করে আমরা মনে করি আমাদের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এই কমিশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলতে চাই, শেয়ার বাজারের দীর্ঘদিনের বিতর্কিত যে ফ্লোর প্রাইসটি করা হতো, কীভাবে কারসাজি করবার জন্য সেই ফ্লোর প্রাইসটি সম্পূর্ণরূপে প্রত্যাহার করা বর্তমান কমিশনের একটি সাহসী এবং সময় উপযোগী উদ্যোগ। আমি আবারও বলতে চাচ্ছি, ফ্লোর প্রাইসের নামে যে অনিয়ম চলতো, ফ্লোর প্রাইস সম্পূর্ণরূপে প্রত্যাহার করে বর্তমান কমিশন যে সাহসী ও সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার জন্য আমি কমিশনের সকলকে ধন্যবাদ জানাতে চাই। পুঁজিবাজারের রক্তক্ষরণ আমরা দেখেছি যে কীভাবে পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নেওয়া হয়েছে। আমরা 2010 সনের কথা জানি, 2016 সনের কথা জানি, পুরা আওয়ামী শাসন আমলের আমরা কথা জানি। আমরা দেখেছি 15 বছরে এই কারসাজি, জালিয়াতি, ভুয়া আইপিও, ভুয়া কোম্পানির মাধ্যমে, হাই কোম্পানির মাধ্যমে শেয়ার বাজার থেকে টাকা তুলে নিয়ে একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে তাদেরকে পথে বসিয়ে দিয়েছে। তারা আত্মহত্যা করেছে, 15 জনের মতো মানুষ আত্মহত্যা এবং তারা হার্ট অ্যাটাকের শিকার হয়েছে। এই যে হাজার হাজার কোটি কোটি টাকা এই বাজার থেকে তুলে নিয়ে আওয়ামী দুর্বৃত্তের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারকে পঙ্গু করে দিয়েছে, সেই পুঁজিবাজারকে এখন আমাদেরকে দাঁড় করানোর দায়িত্ব এখন এই সরকারের উপর পড়েছে, আমাদের এই কমিশনের উপর পড়েছে। আমরা এক দশকে কি দেখেছি, প্রায় 47% বিনিয়োগকারী এই পুঁজিবাজার থেকে হারিয়ে গিয়েছে। কেন পুঁজিবাজার থেকে হারিয়ে গিয়েছে? ক্ষুদ্র ব্যবসায়ীদের এই 47%, 14-15 লক্ষ ব্যবসায়ীরা আজকে তাদের সহায় সম্বল, জমি জামা, ঘর বাড়ি সব বিক্রি করে আজকে দায় দানায় আক্রান্ত হয়ে তারা বেশিরভাগ কিন্তু অনেকে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, তারা সমাজে মুখ দেখাতে পারছে না। এমনও আছে পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করে নিজের চাকরি খুঁয়েছে, নিজের ব্যবসা বাণিজ্য খুঁয়েছে, পৈতৃক সম্পত্তি খুঁয়েছে, শেষ পর্যন্ত নিজের ছেলে মেয়ের বিয়ে শাদী কোথাও কিছু দিতে না পেরে সমাজে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আমরা পুঁজিবাজারের সে অবস্থা দেখতে চাই না। আমরা দেখেছি যে এখন দেখতে চাই আমরা বাজারে ভালো নতুন আইপিও আসবে, ভালো শেয়ার আসবে, দুর্বল কোম্পানিগুলোকে বিনিয়োগ ক্রমাগত বন্ধ করে দেওয়া হবে, কর্পোরেট সুশাসন যেটি সেটি আমরা তৈরি করতে চাই এবং বাজারকে গতিশীল করবার জন্য যে আমরা যে আইন প্রয়োগকারী সংস্থা আজকে দেখেন, আপনি সামান্য কিছু হলে আজকে আমার মনে আছে এই টেলিভিশনে যখন এই এফডিসির স্টুডিওতে বসে কোনো কথা বলতেন, ডিজিএফআই এসে বাইরে দাঁড়িয়ে থাকতো, আমাদেরকে সাবধান করা হতো আপনি কেন এই কথা বলেছেন, এই বক্তব্য কেন দিয়েছেন। যখন এই শেয়ার বাজারে এত বড় ধরনের কেলেঙ্কারি ঘটতে থাকে, হাজার হাজার যখন বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে, তারা তাদের পুঁজি হারিয়ে তারা রাস্তায় কান্নাকাটি করছে, তখন দেশের এই আইন প্রয়োগকারী সংস্থা সহ এই যারা অনুসন্ধানকারী সংস্থা বলি, ডিজিএফআই বলি, এনএসআই বলি, এসবি বলি, তারা কোথায় ছিল? তারা সরকারকে কেন খবর দেয় নাই যে আপনার দুর্বল শাসন এবং আপনার রাজনৈতিক প্রভাব এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণের জন্য আজকে শেয়ার বাজার ধ্বংস হয়ে যাচ্ছে? সুতরাং এই যে শেয়ার বাজার ধ্বংস হওয়ার পিছনে আওয়ামী সরকারের যে কারসাজি, সেই কারসাজি কিন্তু এখন সকলের সামনে উন্মোচিত হয়েছে। আমরা কি দেখেছি যে আমরা দেখেছি বিগত শাসন আমলে কয়েকজন কমিশনারের কথা এসছেন, শাসন আমলে রোড শোর নামে বিদেশে
আমলারা এবং রাজনৈতিক নেতারা একটা নেক্সাস করে সেখানে প্রমোদ ভ্রমণ করেছে, তারা ইউরোপ আমেরিকা রোড শো করেছে। সেই রোড শোর মধ্যে আমরা কোনো বিনিয়োগকারীকে দেখতে পাই নাই। আমরা দেখতে পেয়েছি সেই সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দ রোড শোর সামনে এভাবে হাঁটছেন, আর রোড শো হচ্ছে, আর দেশের কোটি কোটি টাকা সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। সেই রোড শোর মাধ্যমে বাংলাদেশে ইউরোপ আমেরিকায় যে আনন্দ ভ্রমণ করা হয়েছে, সেখান থেকে একটি টাকাও কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার বলি বা বাংলাদেশে কোথাও কিন্তু কোনো বিনিয়োগের রাস্তা আমরা দেখিনি। আমরা আশা করি যে আমাদের পুঁজিবাজারকে আকৃষ্ট করবার জন্য বিদেশি বিনিয়োগ একেবারেই জরুরি, এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিন্তু পাকিস্তানের থেকেও ত্বরান্বিত রয়েছে, এবং এই পুঁজিবাজারকে চাঙ্গা করতে হলে আমরা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। আমরা দুঃখের সাথে বলতে চাই যে গত বছর একটা স্টাডিতে বলা হয়েছে যে আমাদের যে পুঁজিবাজারে বিদেশিদের অংশগ্রহণ 1%, অথচ আমরা যদি পাকিস্তানের 4%, শ্রীলঙ্কায় 10%, ভারতে 12%, ভিয়েতনামে 18%, ফিলিপাইনে 25%, ইন্দোনেশিয়ায় 33%, থাইল্যান্ডে 51%। সুতরাং বাংলাদেশের পুঁজিবাজারকে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী ছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে আস্থায় ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক যে প্রতিহিংসা, সহিংসতা, সেগুলি থাকলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে না। সে কারণে আমি মনে করি যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে এক হচ্ছে গিয়ে তাদেরকে যাতে এই রাজনৈতিক সহিংসতা না হয় সেগুলো তাদেরকে গ্যারান্টি দিতে হবে, তারা তাদের বিনিয়োগকৃত অর্থ যাতে ফেরত দিতে পারে সেদিকে তাদেরকে খেয়াল রাখতে হবে, এবং বাংলাদেশের রাজনৈতিক প্রভাবমুক্ত একটা পুঁজিবাজার তৈরি করতে হবে। আমি শেষ করতে চাই, বাংলাদেশের পুঁজিবাজার অনেক ভালো ভালো কোম্পানিগুলি এখন আসতে পারেনি। স্যার আরও ভালো বলবেন, ভালো ভালো কোম্পানিগুলি, বিদেশি কোম্পানিগুলি বাংলাদেশের পুঁজিবাজারে আসেনি। আমরা যদি ধরি যে অনেকগুলি কোম্পানি রয়েছে বাংলাদেশে ব্যবসা করছে, কিন্তু পুঁজিবাজারে আমাদের বাংলাদেশি বা সরকারের কোনো স্টেক নাই, কোনো শেয়ার নাই। আমি বাংলা লিঙ্কের কথা বলতে পারি, স্ট্যান্ডার্ড ব্যাংক, মেটাল লাইফ, নেসলে বাংলাদেশ, পিএনজির মতো নামী প্রতিষ্ঠানগুলোকে কীভাবে আমরা পুঁজিবাজারে আনতে পারি, তাহলে আমাদের বিনিয়োগকারীরা আস্থা পাবে। এই ধরনের বড় বড় কোম্পানিগুলিকে পুঁজিবাজারে আনা দরকার। একই সাথে সরকারের যে লাভজনক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা পুঁজিবাজারে আনতে পারি, তাহলে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন, বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, এবং সরকারের যে প্রতিষ্ঠানগুলো যদি পুঁজিবাজারে আসে তাদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে। সবশেষে একটা কথা বলতে চাই, স্যার যদি এটা ভালোভাবে আমাদেরকে এটা জানানোর চেষ্টা করেন। নানা রকমভাবে গণমাধ্যমে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। বলা হচ্ছে যে 5টি ব্যাংক মার্চ করে সম্মিলিত ইসলামিক ব্যাংক ও 9টি আর্থিক প্রতিষ্ঠানকে শেয়ার বাজার থেকে ডিলিস্ট করা হচ্ছে, তালিকাচ্যুত করা হচ্ছে। নিশ্চয়ই যারা অপরাধ করবে অপরাধের শাস্তি তাদেরকে হতে হবে, কিন্তু যদি ব্যাংক মার্চকৃত ইসলামী ব্যাংকগুলো বা 9টি আর্থিক প্রতিষ্ঠানকে, কখনো বলছে 4টি, কখনো বলছে 5টি, কখনো বলছে 9টি আর্থিক প্রতিষ্ঠানকে যদি শেয়ার বাজার থেকে ডিলিস্ট করা হয়, তাহলে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা সাধারণ বিনিয়োগকারী, তাদের কী অবস্থা হবে সেটি কিন্তু সরকারকে ভাবতে হবে। আমরা পিকে হালদারের 4টি কোম্পানি, 4টি প্রতিষ্ঠানকে আমরা এখানে দেখেছি কীভাবে পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা আওয়ামী লীগ শাসন আমলে দেখেছি তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন, তাকে দেশে আনা হবে, না আনা হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে, না পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমি জানি না বর্তমান গণতান্ত্রিক মানুষের ভোটে যে নির্বাচিত সেই সরকার। সুতরাং এই পিকে হালদারদের মতো লোকদেরকে যদি এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে বাংলাদেশের পুঁজিবাজারে আর কোনো দুর্বৃত্তায়ন মাথা উঁচু করে দাঁড়াতে আর সাহস পাবে না, আর কোনো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাড়িয়ে আর কোনোভাবে পুঁজিবাজারকে ধ্বংস করা যাবে না, আর কোনোভাবে আমাদের সাধারণ যে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তাদেরকে আর আত্মহত্যা করতে হবে না। আমরা সেই জায়গায় যেতে চাই।